রিয়্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি এবং বেসিক্যালি এটা হচ্ছে ওয়েব লাইব্রেরি মেনলি। কারণ এর লজিকটা হচ্ছে কি, আমরা যে জিনিসগুলো বানাচ্ছি মানে মেনলি আমরা ওয়েবসাইটে যখন কাজ করছি ওয়েবে, তখন HTML CSS আর জাভাস্ক্রিপ্টকে একসঙ্গে কম্পাইল করে কিছু কম্পোনেন্ট ক্রিয়েট করা হয়। সেই কম্পোনেন্টটাকে আমরা ইউআইতে রেন্ডার করি ফর ওয়েবের জন্য। এবার নেটিভ ইউজার ইন্টারফেস বলতে বেসিক্যালি যখন কিনা আমরা এটাকে মোবাইলে অথবা ডেস্কটপে যদি আমরা এই জিনিসটাকে বিল্ড করতে চাই, তো মোবাইল বা ডেস্কটপ ইন্টারফেস যখনই হয় তখন মোবাইল ইন্টারফেসে যদি কাজ করি তখন সেটা হয়ে যায় নেটিভ ইন্টারফেস। তো এই কারণের জন্যই রিয়্যাক্ট কে বলছে দ্য লাইব্রেরি ফর ওয়েব অর নেটিভ ইউজার ইন্টারফেসেস। তো এই কারণে রিয়্যাক্টের পাওয়ার অনেক বেশি, যেটাকে ইউজ করে আমরা ওয়েব এবং মোবাইল ইন্টারফেস বোথ আমরা ক্রিয়েট করতে পারি। অবশ্যই তার লাইব্রেরি আলাদা, সেম লাইব্রেরিতে কাজ হয় না, কিন্তু আমাদের লাইব্রেরিজ আমরা ইউজ মানে এই একটা লাইব্রেরি এবং তার উপরে বেস করে আরও সাপোর্টিভ লাইব্রেরিজগুলোকে ইউজ করলে বা রিয়্যাক্টকে ইউজ করে তার ফ্রেমওয়ার্ককে ইউজ করলে তখন আমরা আলাদা আলাদা জিনিসের সাপোর্টস আমরা পেয়ে যাই। এইখানে যদি আমরা ঢুকি, এইখানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম বলছে, জেনারেলি আমরা একটা ফাংশনস ক্রিয়েট করছি। জাস্ট ফাংশন হচ্ছে এরকম মাই বাটন বলে একটা ফাংশন, এবং এই ফাংশনটাকে আমরা জাস্ট এইভাবে আমরা ডিক্লেয়ার করছি এবং এর ভেতরে থাকছে HTML কম্পোনেন্ট বা HTML বাটন, এবং এই HTML বাটনটাই আমরা এখানে ইউজ করছি আমাদের। আর এটা একটা পার্সিয়াল, মানে এটা একটা ডিজাইন পার্সিয়াল একটা বাটন, জাস্ট সেই বাটনটাকে অন্য একটা কম্পোনেন্টের মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেট করছি। এবং এই যে ব্যাপারটা হচ্ছে, একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল করা হচ্ছে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি জেনারেলি আমরা ফাংশনকে যখন কল করি তো তখন ফাংশনের মতন করে কল করি না, বাট এখানে এটা তো ফাংশনের মতন কল না, এটা হয়ে গেছে কি এলিমেন্টের মতন কল হচ্ছে। এইটাইতেই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার, কেন এটা এলিমেন্টের মতন হচ্ছে। বেসিক্যালি কী হতো আগেকার যখন জাভাস্ক্রিপ্ট, ইনফ্যাক্ট আগেকার কি জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি এই পার্টিকুলার যে ট্যাগ ফরম্যাটটা, XML ফরম্যাটটা, এটা অ্যাকচুয়ালি সাপোর্টও করে না জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট আমাদের যে আইডি আছে সেটা ইন জেনারেল সাপোর্ট করে না, যদিও এখন কোনো কমপ্লেন করবে না, বাট ইন জেনারেল এটা সাপোর্ট করে না জাভাস্ক্রিপ্টের মধ্যে। এটা সাপোর্ট করার জন্য এর জন্য আমাদের একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ হয় বিহাইন্ড দ্য প্রসেস, যেটার নাম হচ্ছে babel.js। babel.js বলে একটা সাইট আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ইউজ করা হয় babel.js। এবং babel.js হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, এবং জাভাস্ক্রিপ্ট কম্পাইলার মিনস যেখানে আমাদের স্পেশাল টাইপ ক্যারেক্টার্স যেগুলো থাকে সেগুলোকে আমরা ব্রাউজার লেভেল কম্প্যাটিবিলিটিতে নিয়ে আসি। তো বেসিক্যালি এখানে কী হয়, এখানে আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট বা নেক্সট জেন জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, যেটা ব্রাউজার কম্প্যাটিবিলিটিতে কনভার্ট করে দেয়। তো এটা একটা জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, যে জাভাস্ক্রিপ্ট কম্পাইলারটা এর ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো এটা নট অনলি অ্যাকচুয়ালি babel.js আগে কাজ করতো, ইনফ্যাক্ট মেবি এখন হতেও পারে যে babel.js এর বিহাইন্ডে কাজ করছে অথবা নাও করতে পারে, অন্য কোনো ফ্রেমওয়ার্ক আপডেট করতে পারে, মানে অন্য কোনো কম্পাইলার আপডেট করতে পারে বিহাইন্ডে, বাট মেন ওয়েব কম্পাইলেশনের জন্য এই কনসেপ্টটাই এখানে ইউজ করা আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, জেনারেলি আমরা জাভাস্ক্রিপ্টের যে এই যে সিনট্যাক্স টাইপটা যেটা আমরা ইউজ করছি, এই সিনট্যাক্স টাইপটাকে বলা হয় JSX, জাভাস্ক্রিপ্ট XML। তো এই জাভাস্ক্রিপ্ট XML হওয়ার পরে এখানে মেনলি কী হয়, আমরা এইখানে এই যখনই আমরা সিঙ্গেল লাইন কোড যদি লিখি তখন আমরা ডাইরেক্টলি এইভাবে লিখতে পারি, কিন্তু বা সিঙ্গেল লাইন কোড অ্যাকচুয়ালি এইখানে ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন কোডে আমাদের ব্র্যাকেটও লাগে না, আমরা ডাইরেক্ট রিটার্নের পরে সিঙ্গেল লাইন কোড আমরা দিতে পারি। কিন্তু যখনই আমাদের মাল্টি লাইন কোড দরকার পড়ে তখন সেক্ষেত্রে আমাদের র্যাপার ডিপ অথবা JSX এলিমেন্ট, এটাকে JSX মার্কআপও বলে, তো এই হিসেবে আমরা এটাকে ইউজ করে তার ভেতরে আমরা মাল্টি লাইন ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে বেসিক্যালি প্রসেসটা। এবং তারপরে আমরা এখানে যত আমরা স্টাইল বা CSS যেগুলো লিখি
সেগুলোকেও আমরা ডাইরেক্টলি এখানে ইম্পোর্ট করে কাজ করতে পারি। এবং অবভিয়াসলি আমাদের এইখানে যে জিনিসটা রয়েছে মানে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি এটা হয়তো অনেকে কোশ্চেন করতে পারে, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি না ফ্রেমওয়ার্ক। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি না ফ্রেমওয়ার্ক, আপনি কি উত্তর দেবেন? লাইব্রেরি বোধহয়। কেন লাইব্রেরি? এর তর্কটা কি, মানে কি কারণে এটা লাইব্রেরি হতে পারে? সেইটা জানি না, শুনেছি শুধু। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে লাইব্রেরির একটা নেচার আছে আর ফ্রেমওয়ার্কের একটা নেচার আছে। ফ্রেমওয়ার্ক হচ্ছে কি অনেকগুলো প্যাকেজেস লাইব্রেরি মিলিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। আর লাইব্রেরি বেসিক্যালি কী হয়, একটা ছোট্ট সলিউশন যেটা কিনা যে কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকে যেতে পারে। তো রিয়্যাক্টের নেচার হচ্ছে এমনই একটা নেচার যে রিয়্যাক্ট নিজে একটা ভালো একটা প্রসেস হোল্ড করে, তা সত্ত্বেও এই বিভিন্ন টাইপের ফ্রেমওয়ার্ক, সেটা ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক যে কোনো ক্ষেত্রেই হোক, রিয়্যাক্ট কিন্তু ইম্পোর্ট হয়ে যায় বা ওকে ইউজ করা যায় অ্যাজ লাইব্রেরি। তো সেই কারণের জন্য বেসিক্যালি কী হচ্ছে, এর ফিচার্সকে রিইউজেবল পারপাসে বিভিন্ন ফ্রেমওয়ার্কের সঙ্গে যেহেতু একে ইন্টিগ্রেট করা যায় বা একে ইউজ করা যায়, সেই কারণের জন্যই এটা একটা লাইব্রেরি। রিয়্যাক্ট লাইব্রেরি না ফ্রেমওয়ার্ক? মানে রিয়্যাক্ট লাইব্রেরি। লাইব্রেরি। রিয়্যাক্ট লাইব্রেরি, বাট এর মেন কারণ হচ্ছে অবভিয়াসলি ফ্রেমওয়ার্ক না থাকলে কী করে হবে। রিয়্যাক্ট একটা লাইব্রেরি। এবার রিয়্যাক্ট যে লাইব্রেরি, এর লাইব্রেরির কী হচ্ছে কিছু বিশেষত্ব আছে যে বিশেষত্বগুলো এর ভেতরে হোল্ড করে। এবার যখনই আমরা রিয়্যাক্ট নিয়ে কাজকর্ম করব, তখন রিয়্যাক্টকে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলেও কাজ করতে পারি অথবা আমরা ফ্রেমওয়ার্কের সঙ্গেও কাজ করতে পারি। যখনই আমরা রিয়্যাক্টকে নিয়ে আমরা সেট আপ করবো, তো এইখানে ইনস্টলেশন প্রসেসে যদি যাই, এইখানে ক্রিয়েটিং রিয়্যাক্ট এই অপশানসে যদি যাই, এইখানে অনেকগুলো অপশানস দেখাচ্ছে, ক্রিয়েট, নেক্সট অ্যাপ, অ্যাড লেটেস্ট। এটা হচ্ছে এটা একটা ফ্রেমওয়ার্ক, মানে নেক্সট জেএস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো নেক্সট জেএসের সঙ্গে আমরা এটাকে ইউজ করতে পারি। এবং নেক্সট জেএসের একটা আলাদা অফিসিয়াল সাইট আছে যেটা মেনলি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়, এবং এটা অ্যাকচুয়ালি মেনটেন বা ডেভেলপ করেছে ভার্সেল। তো মেন ব্যাপারটা হচ্ছে কি, এই নেক্সট জেএস ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুটোই সাপোর্ট করে। এটা হচ্ছে রিয়্যাক্টের নেক্সটের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এর মেন কাজ হচ্ছে এর ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে মেনলি হেল্প করে, যেটা বেসড অন রিয়্যাক্ট, এবং এটা বলছে রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক ফর দ্য ওয়েব। তো এটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য রিয়্যাক্টকে ইউজ করছে। রিয়্যাক্ট রাউটার বলে একটা রয়েছে। রিয়্যাক্ট রাউটার এটা কাইন্ড অফ ফ্রেমওয়ার্কও বলা যায়, আবার লাইব্রেরিও বলা যায়। তো রিয়্যাক্টের যদি আমরা রিয়্যাক্ট রাউটারের যদি অফিসিয়াল সাইটটা খুলি, এখানে দুরকম অপশানস দেওয়া রয়েছে। এই যে ব্যাপারটা আছে এটা বলছে ফ্রেমওয়ার্ক মোড, মানে এইখানে মেনলি ফ্রেমওয়ার্কের মতন কিছু স্পেসিফিকেশানস রয়েছে, এবং যাতে আমরা প্রপার একটা স্ট্রাকচার ক্রিয়েট করে তবে গিয়ে আমরা এর অ্যাপ্লিকেশানটা বিল্ড করতে পারি। এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড। আর একটা হচ্ছে ডেটা মোড। এই ডেটা মোড যেটা রয়েছে, এই ডেটা মোডটা বেসিক্যালি কী হচ্ছে, এটা কাইন্ড অফ আর একটা টাইপের অপশানস যেখানে মেনলি ডেটা ফোকাস করে এখানে রিয়্যাক্টকে আমরা ইউজ করে থাকি। মানে বেসিক্যালি এখানে মেন রাউটিংয়ের পার্টটাকে শুধু চেক করা হয়, যেখানে পেজ রেন্ডারিংয়ের অপশানস থাকে না, বা এখানে কিছু জিনিস মানে কিছু প্রসেস একটু লুজলি কাপেল হয়, মানে যেখানে এটার মানে রেস্ট্রিকশানটা কম যদি আমরা ডেটা মোডে দিয়ে কাজ করি। আর একটা হচ্ছে ডিক্লারেটিভ মোড। ডিক্লারেটিভ মোডে হচ্ছে এখানেও এটা অনেকটা ব্রাউজার এবং খুবই বেয়ার মিনিমাম প্রসেস নিয়ে এটা কাজ হয়। তো এই রিয়্যাক্ট রাউটার যেটা আছে, রিয়্যাক্ট রাউটার ছাড়া আমরা রাউটিং অ্যাপ্লিকেশান, মানে রিয়্যাক্টে যখন আমরা রাউটিংয়ের কাজ করব,
তখন আমাদের রিয়াক্ট রাউটারটা ইউজ করতে হয়। বেসিক্যালি এখানে আমাদের অনেকগুলো থার্ড পার্টি অপশানস দরকার পড়ে যদি কিনা আমরা কিছু স্পেসিফিক টাইপের কাজকর্ম করি। তো এবং থার্ড যেটা নেটিভ অ্যাপ্লিকেশান, এবং নেটিভ অ্যাপ্লিকেশানের জন্য এখানে এক্সপো বলে একটা অপশানস রয়েছে, যেটা মোবাইল অ্যাপ্লিকেশান বা ডেস্কটপ অ্যাপ্লিকেশান বানানোর জন্য ইউজ করা হয়। এবং এখানেও বেসিক্যালি যেটা ইউজ হচ্ছে সেটা রিয়াক্টকে ইউজ করা হচ্ছে, বাট এখানের কোড বেসটায় আলাদা কিছুটা আছে, বাট রিয়াক্টের কনসেপ্টই এখানে কাজ করছে। এবং এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো এই তিনটে বেসিক ফ্রেমওয়ার্ক রয়েছে, এছাড়াও রিয়াক্টের ফ্রেমওয়ার্কের কোনো অভাব নেই। মানে রিয়াক্ট বেসিক্যালি এমন কোনো জায়গা নেই যেখানে রিয়াক্ট ঢোকা যায় না বা ঢোকানো যায় না। তো রিয়াক্টকে ঢোকানোর জায়গা প্রচুর আছে, এবং প্রচুর লোকে রিয়াক্ট নিয়ে কাজকর্ম করতে পারে, কারণ রিয়াক্টটা এতটাই পোর্টেবল এবং এতটাই ফ্লেক্সিবল। তো এবার মেন ব্যাপার হচ্ছে কি, রিয়াক্টে আমরা কাজ শুরু করতে গেলে এখানে তিনটে সলিউশনস দিয়েছে, বাট এই তিনটে সলিউশনে গেলে পরে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা যেটা আমরা করব সেটা অনেক দূরে চলে যাব। তো সেই কারণে রিয়াক্টকে আমরা কাজ করতে গেলে আমরা যেমন কিনা পার্সেল জেএস ইউজ করছিলাম, পার্সেল জেএসই আমরা আপাতত ইউজ করতে পারি, কারণ পার্সেল জেএস, ভাইট, এগুলো হচ্ছে বিল্ডার টুল, এবং এর মধ্যেই অ্যাকচুয়ালি আমাদের ইনস্টলেশন বা ইউজেস প্রসেস আমাদের দেওয়া আছে। কারণ এইখানে বেসিক্যালি কী হচ্ছে, রিয়াক্টকে যদি আমরা ইউজ করতে চাই, তো এইখান থেকে আমাদের রিয়াক্ট ইউজ করার অপশানস আমাদের এখানে আমরা পেয়ে যাই। ধীরে ধীরে কি পার্সেল থেকে আমরা ভাইটের দিকে যেতে পারি, মানে সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, সে যাব, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমরা এখানে যখন রিয়াক্টে কাজ করছি, তো রিয়াক্টে বেসিক্যালি আমাদের মেন বেসিক স্পেসিফিকেশানসে কাজ করার জন্য আমরা যখনই ওয়েব অ্যাপ্লিকেশান বানাবো, ওয়েব অ্যাপ্লিকেশান বানাবার জন্য আমাদের কিছু স্পেসিফিকেশানস রয়েছে। আজকে ক্লাসটা কি প্রথম থেকে বানাতে হবে? এই দুটো সরিয়ে দিই, প্রথম থেকে বানানো তারা সুবিধা আসবে বুঝতে। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা আমাদের এই ক্লাস 13 বলে আমরা এখানে একটা ক্লাস বানালাম, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অবভিয়াসলি আমাদের ফার্স্ট ইনিশিয়ালাইজ করার জন্য npm init করে আমরা এখানে প্রথমে প্যাকেজ ক্রিয়েট করে নিলাম। প্যাকেজ ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে রিয়াক্ট ডেমো বলে নাম দিলাম, অ্যান্ড এখানে ডেসক্রিপশানে দিস ইজ রিয়াক্ট ডেমো প্রজেক্ট। এবার এইখানে এটা হয়ে যাওয়ার পরে এবার মেনলি কী করব, আমাদের পার্সেল জেএস লাগবে। তো অবভিয়াসলি আমরা পার্সেল জেএস ছাড়া আমাদের বিল্ডিংয়ের মানে অ্যাপ্লিকেশান বিল্ড করার যে কাজটা সেটা আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে এই পার্সেলটাকে ডেভ ডিপেন্ডেন্সিতে সেট করে নিচ্ছি। তো ডেভ ডিপেন্ডেন্সিতে সেট করে নেওয়ার জন্য পার্সেলটা কেন করি এক্সাক্ট রিজনটা একটু বলবেন? মানে আমি রিজনটা বুঝতে পারি না কেন করতে হয়। পার্সেলটা এই কারণে আমাদের ইউজ করতে হয় যে আমরা যখনই যে কোড আমরা অ্যাকচুয়ালি লিখবো এখন এই মুমেন্টে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ব্রাউজার সাপোর্টেড কোড নয়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা যখন টাইপস্ক্রিপ্ট ইউজ করি বা আমরা যখন মাল্টিপল পেজেসে যখন আমরা কাজকর্ম করি বা মাল্টিপল ফাইলসের নিয়ে যখন আমরা কাজ করি, সেটা ডাইরেক্টলি ব্রাউজারে সাপোর্ট করে না। বিশেষ করে যেখানে আমরা ইম্পোর্ট সিনট্যাক্স ইউজ করি, এক্সপোর্ট সিনট্যাক্স যেটা আমরা ইউজ করি, সেই পার্টটা কিন্তু ব্রাউজারে সাপোর্ট করে না। তো সেই কারণের জন্য বেসিক্যালি কী হয়,
ব্রাউজারে সাপোর্ট করার জন্য আমাদের এমন কিছু প্রসেস আমাদের অ্যাপ্লাই করতে হবে যাতে কিনা ব্রাউজারে সেই সাপোর্টটা আমরা পেতে পারি। এবং সেই সাপোর্টটা পাওয়ার জন্য আমাদের একটা লাগে বিল্ড টুল, মানে কম্পাইলার। বেসিক্যালি এটাকে একটা কম্পাইলার বলতে পারা যায়, যার মেন কাজ হচ্ছে কি আমাদের মাল্টিপল ফাইলসে থাকা নন ব্রাউজার কোডকে ব্রাউজার কোডে কনভার্ট করা। ঠিক আছে, তো এইটা পার্সেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওই ফ্রন্ট এন্ড বিল্ডার, এর নামই আছে প্যাকেজ বিল্ডার বা ফ্রন্ট এন্ড বিল্ডার। তো এই ফ্রন্ট এন্ড বিল্ডার বেসিক্যালি আমরা যখন ইউজ করি তখন আমরা এটাকে ডেভ ডিপেন্ডেন্সিতে ইউজ করি। এটা জাস্ট কম্পাইলার, এটাকে ধরে রাখুন আপনি যেমন .NET কম্পাইলার ইউজ করেন ঠিক সেরকম। কারণ .NET-এ আপনি যে ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করেন সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, C#, তাই তো? এবার C# ল্যাঙ্গুয়েজ কি ডাইরেক্টলি আপনার সিস্টেমের সঙ্গে কাজ করবে? না। যদি আপনি কম্পাইল না করেন ওটা আপনার কোনো কাজই করবে না, তাই তো? না। মানে এক্সিকিউটিভ ফাইল বানানো অবধি আপনার ওইটা কাজে লাগবে, ওই .NET কম্পাইলারটা। তো বেসিক্যালি .NET কম্পাইলারে যা কাজ করে এখানে পার্সেলের কাজও তাই। পার্সেলের কাজ হচ্ছে কি আমরা যে কোডটা লিখব সেই কোডটা পার্সেল ওয়েবের কোডে কনভার্ট করে দেবে। আচ্ছা। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তো সেই কারণে এটাকে আমরা এইভাবে ইউজ করি। এবার আপনি যখন .NET ইউজ করেন তখন আপনার যেহেতু এখানে মানে আপনার একটা কমপ্লিট আইডি আপনাকে দিয়ে দিচ্ছে, সফটওয়্যার স্ট্রাকচার আপনাকে কমপ্লিট দিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার ওখানে হয়তো আলাদা করে কোনো এনভায়রনমেন্ট বা কম্পাইলার আপনাকে ইনস্টল করতে হয় না। বাট আপনি যদি .NET CLI যদি ইউজ করেন, .NET CLI মোড যদি আপনি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো ফ্লেভারটা পাবেন। মানে এই আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেস, এই ডেভেলপমেন্ট প্রসেসটা আপনি পুরো পাবেন .NET CLI দিয়ে যদি আপনি কাজ করেন। এবং ওই রকম কাজের প্রসেস যদি আপনি জানেন তাহলে আপনার ক্ষেত্রে এখন যে মডার্ন ডেভেলপমেন্ট যে প্রসেসগুলো আসছে সেটা আপনার ক্ষেত্রে অনেকটা সিম্পলিফাই হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে এখানে আপনার প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, এবার আমার লাগবে index.html। বাট আমরা কাজ করতে গেলে সোর্স ফোল্ডারের ভেতরে আমরা আমাদের প্রজেক্টের সমস্ত ডেটাগুলোকে রাখবো। তো সেই কারণে আমি এখানে index.html বলে আমি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করলাম এবং এখানে অবভিয়াসলি আমরা এটাকে দিয়ে দিচ্ছি রিয়াক্ট অ্যাপ বলে আমরা এখানে দিলাম। এবং এখানে আমরা করছি কি ডিভ রুট, এইভাবে আমরা এটাকে রাখবো। এবং এরপরে স্ক্রিপ্টের পর এইখানে আমরা ডাইরেক্ট সিডিএন লাইব্রেরি ইউজ করেও রিয়াক্টের কোড লিখতে পারি, কিন্তু এতে একটা অসুবিধা আছে। কারণ আমরা যদি সিডিএন লাইব্রেরি যদি ইউজ করি, এটা বেসিক্যালি আমাদের ফাংশনস হিসাবে আমাদের পুরো কাজ করতে হবে এবং আমরা এটাকে প্রপারলি JSX যে প্রসেস আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো সেক্ষেত্রে কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি ওই কমপ্লিকেটেড জিনিস এখন আপাতত দেখাতে চাই না। তো এবার ব্যাপার হচ্ছে কি আমাদের ডেটা টাইপস যেটা হবে সেটা হচ্ছে মডিউল ডেটা টাইপস। এবং এখানে আমাদের যে ফাইলটা আমরা স্টার্টিং করব সেটা হচ্ছে main.js, যেটার এগেনস্টে আমাদের অ্যাপ্লিকেশান বিল্ড হওয়া শুরু হবে। এবং এখানে অবশ্যই টাইপটাকেও আমি মডিউলের করে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। মডিউল মানে কি? মডিউল মানে হচ্ছে যেখানে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট সিনট্যাক্স ইউজ করতে পারবো। কমন জেএসের মধ্যে রিকোয়ার অ্যান্ড এক্সপোর্ট বলে সিনট্যাক্স ইউজ হয়। রিকোয়ার ফাংশন ইউজ হয় যখন আমরা ইম্পোর্ট করি, আর যখন এক্সপোর্ট করি তখন এক্সপোর্ট ডট মডিউল বলে মডিউল ডট এক্সপোর্ট বলে একটা অবজেক্ট ইউজ করা হয়। তো সেটা হচ্ছে কমন জেএসের পার্ট। আর মডিউল যখন আমরা ইউজ করি তখন সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট সিনট্যাক্সটাকে ইউজ করতে পারি, যেটা অনেক বেশি ক্লিনার। এবার ব্যাপার হচ্ছে কি এবার আমাদের লাগবে রিয়াক্টের সাপোর্ট। তো অবভিয়াসলি রিয়াক্টের সাপোর্ট যদি আমাদের লাগে, তো এইখানে আমাদের রিয়াক্টের অপশানস দেখতে পাচ্ছি। তো রিয়াক্টকে ইনস্টল করতে গেলে আমাদের রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম এই দুটো জিনিস আমাদের লাগবে। রিয়াক্ট হচ্ছে অ্যাকচুয়াল স্পেসিফিক লাইব্রেরি, যার মধ্যে আমাদের রিয়াক্ট কম্পোনেন্ট স্টেট অনেক কিছু আছে যা আমরা মেনলি ইউজ
মানে আমাদের ডেভেলপমেন্টের জন্য হেল্প করে। আর ডোম যেটা রয়েছে সেটার মেন কাজ হচ্ছে রেন্ডার করার কাজ করে ব্রাউজার রেন্ডারে। এই কমান্ডটা রান করার আগে একটা কথা বলি, ইয়ার্ন কি ইয়ার্ন হচ্ছে করতে হয়? না, ইয়ার্ন হচ্ছে আর একটা প্যাকেজ, মানে নোট জেএসের মতো, সরি এনপিএমের মতনই আর একটা প্যাকেজ, যার এই এই মানে এটা হচ্ছে সিএলআই কমান্ড লাইন। এই কমান্ড লাইনটা অ্যাকচুয়ালি বানিয়েছে ফেসবুক। ইয়ার্ন কি মানে আমাকে ইনস্টল করতে হবে? না, ইম্পর্টেন্ট নয়। আর ইয়ার্ন ইনস্টল করার জন্য যদি ইনস্টল করতেও হয় সেটা npm i-g, জি মানে হচ্ছে গ্লোবাল, তারপরে EARN, এইভাবে আমরা ইয়ার্নকে গ্লোবালি ইনস্টল করতে পারি। যদিও এখন হবে না, বাট অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এর কমান্ড, ইয়ার্ন ইনস্টল করা। এখন এটা হলো না? এটা আমার হলো না কারণ আমি সুডো বসাইনি বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে এর আগে আমি সুডো বসালে আমার রুট পারমিশনস পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। অলরেডি আমার অ্যাড আছে, তাই জন্য এখানে যদি আমি এই ইয়ার্ন এইভাবে যদি করি, এটা হচ্ছে আমার ইয়ার্নের সমস্ত হেল্পিং অপশানস দেখতে পাচ্ছি ইয়ার্ন রিলেটেড। ইয়ার্ন কি করে? ইয়ার্ন কি জিনিস? ইয়ার্ন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। মানে বেসিক্যালি এইটা বলতে পারা যায় যে আপনি যে প্যাকেজগুলো নামান ডটনেটে, হ্যাঁ ডটনেটের প্যাকেজ নামাবার জন্য কোনো একটা থার্ড পার্টি কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা টুলস ইউজ করা হয় না পুল করার জন্য। নিজস্ব একটা নিউগেট বলে আছে, নিউগেট হ্যাঁ, থেকে নামি। তো নিউগেট বলে ওই যে যে অপশানসটা রয়েছে ওইটাই অ্যাকচুয়ালি এই ইয়ার্ন প্যাকেজ ম্যানেজার। বেসিক্যালি এটাকে প্যাকেজ ম্যানেজার বলা হয়। আচ্ছা, মানে এটা এটা হচ্ছে কাইন্ড অফ প্যাকেজ ম্যানেজার, মানে মেনলি না? হ্যাঁ npm জেস যেমন কাজ করে এটাও তাই সেম। আচ্ছা, তাহলে কোনটা ইউজ করা উচিত, এনপিএম না ইয়ার্ন? দেখুন, বেসিক্যালি npm মডার্ন বা লেটেস্ট আপডেটেড যে প্যাকেজেসগুলো আছে সেইগুলোর জন্য কোনো ভাবে npm প্রবলেম করে না। কিন্তু যখন ওটা ব্যাকডেটেড হয়ে যায় বা কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখন npm কাজ করা ছেড়ে দেয়, তখন npm এ ইনস্টলেশন বা বিল্ড হতে পারে না, তখন সেক্ষেত্রে ইয়ার্নের দরকার পড়ে। আর নট অনলি ইয়ার্ন, এরপরে আর একটা কমান্ড লাইনও আছে pnpm বলে আর একখানা কমান্ড লাইন বানিয়েছে, সেটা বানিয়েছে আবার গুগল। তো ওই গুগল তো বেসিক্যালি এইগুলোর মেন ব্যাপার হচ্ছে প্রবলেম সলভিং। যদি কোনো রকম জায়গায় কোনো প্যাকেজ মিস হয়ে যাচ্ছে বা প্যাকেজের রিপোজিটরি প্রপারলি ঠিক নেই বা বিল্ড হতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাটাকে হ্যান্ডেল করে ইয়ার্ন খুব ভালোভাবে। আর যদি ফাস্টার এক্সিকিউশনের দরকার পড়ে, অনেক বেশি প্যাকেজেস, অনেক বেশি লাইব্রেরি নিয়ে কাজকর্ম করতে হচ্ছে যার বিল্ড হতে প্রচুর সময় নিচ্ছে, তখন pnpm ইউজ করা, যেটা ডকার মানে সরি গুগল ওটাকে মেনলি রেডি করেছে। সবই জাভাস্ক্রিপ্টের সলিউশন, বাট এটা আলাদা একটা এখন আমি এগুলো একটু কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কখন এনপিএম ইউজ করবো, কখন ইয়ার্ন ইউজ করবো, কখন আপনাকে ইয়ার্নের কথা ভুলে যান, pnpm এর কথা ভুলে যান, npm দিয়ে আপাতত সব জায়গায় কাজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে ইয়ার্ন অ্যাড যেটা দেখছেন এটা দেখে লাভ নেই, আপনি জাস্ট রিয়াক্ট ডোম এই দুটো দেখুন, এবং আমাদের npm ইনস্টল বলে আমাদের এখানে npm ইনস্টল করার পর এখানে আমার শুরু লিখতে হবে রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম, হ্যাঁ রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম, এই দুটো প্যাকেজ আমার লাগবে। তো এই দুটো প্যাকেজ অলরেডি আমার এসে গেছে, আশা করি ডিপেন্ডেন্সিতেই রয়েছে। তো এই দুটো প্যাকেজ আমার লাগবে যখন কিনা আমরা ব্রাউজারে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কাজ শুরু করব। একবার যখন আমাদের এটা হয়ে যাবে, তারপরে হচ্ছে কি এইখানে আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট স্টার্ট, এবং তারপরে আমাদের এটাকে ব্রেকআপ করা আলাদা আলাদা ফাইলে। তো এই হচ্ছে বেসিক্যালি বেসিক একটা সিম্পল ওয়েতে এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে। এই হলো ব্যাপার।
এবার এটাকে কীভাবে আমরা স্টার্ট করছি, এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে আর কোনো কাজ নেই, জাস্ট এইটুকুই। এরপরে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের রিয়াক্ট অবজেক্ট ক্রিয়েট করা। তো এখানে কনস্ট রুট করে এখানে আমরা এই যে রিয়াক্ট ডোম, যেটা এই যে এখানে যে সিনট্যাক্সটা দেখা যাচ্ছে, এই যে রিয়াক্ট ডোম, এই রিয়াক্ট ডোমটা আমরা পাবো আমাদের অ্যাকচুয়ালি রিয়াক্ট ডোমের ভেতর থেকে ক্রিয়েট রুটটা আসবে। তো বেসিক্যালি আমাদের এখানে লিখতে কীরকমভাবে হবে, ক্রিয়েট রুট, অ্যান্ড এইভাবে আমরা রুট করে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বেসিক্যালি আমাদের এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টটাকে আমাদের মেনশন করা হলো। এবং এই যে রুট বলে যে মেথডটা রয়েছে, এই রুট বলে যে অবজেক্টটা রয়েছে তার মধ্যে একটা মেথড আছে রেন্ডার বলে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে রিয়াক্টের প্রসেস, যেখানে আমরা রিয়াক্ট স্ট্রিক্ট মোড বলে, মানে ওই যে ইউ স্ট্রিক্ট যে ফাংশনালিটি আমরা দেখেছি সেটারই একটা রেপ্লিকেশন এখানে। অ্যান্ড দেন আমরা এখানে আমাদের কাস্টম কম্পোনেন্ট ক্রিয়েট করা শুরু করব এরপর থেকে। এবার অবশ্যই আমাদের এই যে ক্রিয়েট রুট যে অপশানটা, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রথমত এখানে রিয়াক্ট থেকে আমাদের এটাকে লাগবে। এবার এটা কোথায় ইউজ করা আছে, এটা কোথাও ইউজ করা হয়নি, কিন্তু এই যে জিনিসগুলো রয়েছে, এই যে আমাদের এই কম্পোনেন্টগুলো যেগুলো রয়েছে, এইগুলোর জন্যই আমাদের এই পার্টটা লাগবে। এরপরে ব্যাপারটা হচ্ছে কি, এই অ্যাপটা কোথা থেকে আসছে, অ্যাপের অ্যাকচুয়ালি আইডেন্টিটি কোথায়। এই অ্যাপের আইডেন্টিটিটা হচ্ছে এরকম যে আমরা এখানে ফাংশন অ্যাপ করে আমরা এখানে একটা ফাংশন লিখছি, এবং এখানে রিটার্ন করে আমরা এখানে h1 ট্যাগের মধ্যে দিস ইজ মাই স্যাম্পল অ্যাপ, জাস্ট এইটুকু দিলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের এই দুটো ফাইলের কাজ অলমোস্ট কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এইখানে যেতে হবে স্ক্রিপ্ট সেকশানে, এখানে আমাদের বিল্ড করতে হবে এবং রান করতে হবে। তো বিল্ড করার জন্য আমাদের এখানে পার্সেল ডট ইন্ডেক্স, মানে অ্যাকচুয়ালি ইন্ডেক্স ডট HTML-কে কল করা, কিন্তু এটা হবে কোথা থেকে, সোর্স ফোল্ডার থেকে, যেহেতু সোর্স ফোল্ডারের মধ্যে রয়েছে। এবং অবশ্যই বিল্ড করার সময় এটাও সোর্স ফোল্ডার থেকে নিয়ে বিল্ড করতে হবে। এবার এইখানে মেনলি এই জায়গাটায় আমরা যদি এটাকে মেনশন করতে চাই সোর্স বলে, SOURC সোর্স, তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই লেখাটার আর দরকার পড়ে না যদি আমরা সোর্স ওখানে মেনশন করে দিই। আশা করি আগেও দেখেছি এই ব্যাপারটা। না, আগে এই শর্টকাটটা দেখাননি যে শুধু পার্সেল লেখা যায় বা পার্সেল বিল্ড। আচ্ছা, এটা ফার্স্ট টাইম। ওকে, তো এইভাবেও আমরা সোর্সের মধ্যে আমরা এটাকে লিখে দিতে পারি, এবং তারপরে পার্সেল এবং পার্সেল বিল্ড করে আমরা এখানে এটাকে লিখতে পারি। এবার জাস্ট আমাদের এবার কী করতে হবে, npm start। তো npm start লিখতেই আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট স্টার্ট হয়ে গেল, এবং আমরা লোকাল হোস্ট 1 2 3 পরে দিস ইজ মাই স্যাম্পল অ্যাপ যে লেখাটা সেটা দেখতে পেলাম। তা আসলো কোথা থেকে, নিশ্চয়ই এখান থেকে নয়, এখান থেকে পেয়েছি না, আমরা পেলাম কোথা থেকে, এই লাইনটা থেকে, তাই না? এই লাইনটাই তো অ্যাকচুয়ালি এখানে শো করছে। যদি আমি এখানে কিছু যদি চেঞ্জ করি, আপডেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাপার। মেন হচ্ছে আমাদের নর্মাল HTML স্কিলস থাকতে হবে, অ্যান্ড সেখানেই আমাদের কাজ করবে। এখানে কালার সেট করার জন্য এইখানে বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা স্টাইল বলে অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করছি, এবং স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ডবল কোটেশন এখানে আমরা অ্যাপ্লাই করলাম না, যদিও এইভাবে যদি করি, দেখা যাক, এইভাবে অ্যাপ্লাই যদি করি, এটা কিন্তু
সাপোর্ট নিচ্ছে না, কারণ স্টাইল প্রপার্টি একটা যেহেতু ফাংশন, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এটা একটা প্রপার্টি, মানে ইনপুট মেথড হিসাবে এটাকে ট্রিট করে। তো এর ভেতরে যদি কিনা আমরা কোনো সিএসএস ডেটা আমরা বসাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে সিএসএস প্রপার্টি বসানো যাবে না। যদি আমাদের সিএসএস প্রপার্টি বসাতে হয়, সেটাকে অবশ্যই এইভাবে বসাতে হবে, কারণ আমাদের প্রথম যে পার্টটা এইটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট ব্র্যাকেট, এবং সেই অবজেক্টের মধ্যে সিএসএস অবজেক্টকে এখানে কল করা হচ্ছে, এবং যার পরে গিয়ে আমরা আমাদের এই ডেটাটাকে